1936 সাল 19 জানুয়ারি বাংলাদেশের বগুড়ায় জন্মগ্রহণ করেছিলেন এক বীর সন্তান, যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে এসেছিল স্বাধীনতা এবং যিনি ভূষিত হয়েছিলেন বীর উত্তম উপাধিতে। দর্শক, যার হাত ধরে দেশে ফিরে এসেছিল বহুদলীয় গণতন্ত্র। বলছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, এবং আজ তার 90তম জন্মদিন। দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায় স্বাগত জানাচ্ছি আজকের দিনের বিশেষ আয়োজন ক্ষণজন্মা শহীদ জিয়া এই আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ অতিথি হয়ে আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইংরেজি দৈনিক দ্য পিপলসের সম্পাদক। স্যার, স্বাগত আপনাকে। দর্শক, আরও আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর কামরুল হাসান, উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আপনাকে। স্যার, আজকে একটি বিশেষ দিন, আপনার কাছেই শুরুতে আসি। আপনি শহীদ জিয়াউর রহমান, তার সান্নিধ্য পেয়েছিলেন, একটু স্মৃতিচারণ তো করবই, সেই সাথে জানতে চাই একজন সামরিক কর্মকর্তা এবং সামরিক কর্মকর্তা হিসেবে তিনি তার জীবনে সর্বশেষ যে সাফল্যটা পাওয়া দরকার ছিল সেটাই পেয়েছিলেন, কিন্তু তারপরে তাকে আমরা দেখেছি রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্বে। কিভাবে আসলে এই ট্রান্সফরমেশন এবং এই জায়গাটাতে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। পৃথিবীতে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, তাদের উপর একটা দায়িত্ব পড়ে যায়। সেটা রিফর্মের কথা বলেন, সেটা রিবিল্ড করার কথা বলেন, রিকনসিলিয়েশনের কথা বলেন, বিপ্লব করার কথা বলেন, একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার বেলায় বলেন। এই ধরনের ভাগ্য বা এই ধরনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর অর্পণ করেন না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তেমন একজন আল্লাহ তাকে পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন না, আমি এইভাবেই বলতে চাই। আমাদের জাতিকে, বাংলাদেশের মানুষদেরকে তিনি একটা পথের দিশা দেখিয়েছিলেন। তার আগে আজকে যেই দেশের নাগরিক হিসেবে আমি গর্ববোধ করি, আমার জাতিসত্তার পরিচয়টা তিনি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যে চেতনাটা ছিল, এই দেশটার স্বাধীনতার সংগ্রামে তিনি তো প্রথম ঘোষণা দিলেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ারিং দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই ভাগ্যটা কজনের হয়? সো মেনি মেজর্স ছিলেন তো, নাকি অনেক মেজর ছিলেন না, মানে বাঙালি অনেক মেজর তো ছিলেন। সবাইকে কথাটা বলতে পেরেছেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ারিং দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ? না, এটা আল্লাহ তাআলা ওনার জবান দিয়ে, ওনার মুখ নিঃসৃত এই ঘোষণাটা ওনার জন্য রেখেছিলেন সেটা, এবং তিনি সঠিকভাবে তিনি সেটার দায়িত্ব পালন করেছেন। এবং একেবারে অকুতভয় একজন মানুষ, নিজের স্ত্রী, নিজের দুজন সন্তান, তাদের নিরাপত্তার কী হবে এগুলো ভাবেননি। বড় যোদ্ধা, বড় সাপনিক মানুষ যারা, তারা আসলে এত পিছু টান তাদের থাকে না। মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য, নেতৃত্বের জন্য তিনি জীবিত যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের মধ্যে সর্বোচ্চ গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড সেটা তিনি পেয়েছেন, অর্থাৎ বীরুত্তম। ফাইন। বাংলাদেশের জাতিসত্তার যখন সংকট দেখা দিল, তখন এই দেশের মানুষ এবং এই দেশের সৈনিকেরা তারা 1975 সালের একটি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে এই দেশের নেতৃত্বে বসিয়ে দিল, অর্থাৎ এই দেশকে রিবিল্ড করার দায়িত্বে তাকে বসিয়ে দিল। আমরা অনেক দিন জানতাম, মানে 1972 সাল থেকে 75 সালের মাঝামাঝি পর্যন্ত আমরা জানতাম, অথবা আমাদেরকে বলা হতো, অথবা আমাদের বলতে বাধ্য করা হতো কি আমাদের কতগুলো রাষ্ট্রীয় পরিচয় ছিল, যেটাকে বিগত পতিত স্বৈরাচারের লোকেরা যেটা বলেন রাষ্ট্রের মূলনীতি, বলতো যে আমরা বাঙালি, জাতীয়তাবাদে আমরা বাঙালি। বলা হতো যে এই দেশের জাতীয় মূলনীতির মধ্যে হচ্ছে সমাজতন্ত্র। বলা হতো এই দেশের মানুষ হচ্ছে ধর্মনিরপেক্ষ। এই পরিচয়গুলো ছিল না। প্রেসিডেন্ট জিয়া আসার পরে তিনি বললেন যে আমরা ভাষায় বাঙালি হতে পারি, ধর্মে মুসলমান হতে পারি, বৌদ্ধ হতে পারি, খ্রিস্টান হতে পারি, হোয়াট এভার। একটা মানুষের নানা পরিচয় থাকে তো, তার ভাষা, ধর্ম, সংস্কৃতি, বিশ্বাসবোধ সব মিলিয়ে তিনি বললেন যে আমরা এই 55,126 বর্গ মাইলের এই পুরো ভূখণ্ডের মানুষেরা, আমরা যে ভাষায় কথা বলি না কেন, যে ধর্মে আমরা বিশ্বাস করি না কেন, আমাদের একটি পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। যেভাবে আমেরিকা সাদা বলেন, কালো বলেন, নানা ধর্মের মানুষ বলেন, তারা সবাই সব নির্বিশেষে যেমন তারা আমেরিকান,
যদি অত দূর যাওয়া দরকার, পাশের দেশটাই দেখেন ইন্ডিয়ায় অনেকগুলো রাজ্য আছে নানা ভাষায় কথা বলে। ওদের একজন প্রধানমন্ত্রী ছিলেন দেবগৌড়া তার নাম, তিনি হিন্দিও বলতে পারতেন না, ভেরি ইন্টারেস্টিং। হিন্দি বলতে, প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি হিন্দি ভাষা শেখার চেষ্টা করেছিলেন টিচার রেখে। তো ওখানকার মানুষেরা, এই যে ওখানে মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিছু ইহুদিও ওই দেশে অবশ্য আছে, তারপরে নানা ভাষায় কথা বলেন। তারা যখন বাইরে যান তারা পরিচয় দেন আমরা ভারতীয়, ইংরেজিতে তারা বলেন যে আমরা ইন্ডিয়ান। একটা ন্যাশনাল ইন্টিগ্রিটির জন্য একটা জাতিটা সত্তা থাকা দরকার, একটা ইউনিক সত্তা থাকা দরকার, সবাই সেটা ধারণ করবেন। জিয়াউর রহমান বলেন না, আমি যদি জাতীয়তা যদি শুধুই আমার বাঙালি হয় তাহলে অন্য ভাষাভাষীদেরকে ইগনোর করা হবে, আন্ডারমাইন করা হবে। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। এবার আমি একটু যেতে চাই ডক্টর কামরুল হাসান স্যার আপনার কাছে, এবং আপনার কাছে আমি একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক জীবন ৭৫ পরবর্তীতে তার যে কর্মকাণ্ড, দেশ গড়ার যে কাজগুলো, সেগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করি, কিন্তু এই যে তার বলিষ্ঠ নেতৃত্ব বা এই যে ভিন্ন জীবন দর্শন, সেটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে ওনার যেই ব্যক্তিগত জীবন দর্শন ছিল বা ব্যক্তি শহীদ জিয়া আসলে যেমন ছিলেন, নিজের জীবনটা তিনি যেভাবে যাপন করতেন, সেটার কোনো রিফ্লেকশন দেশ করার কাজে আমরা দেখেছি কিনা? দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আলোচনা যখন হয় তখন প্রত্যেকটা মানুষই সম্পৃক্ত হয়ে যায়। তার কতগুলো কারণ আছে। উনি ব্যক্তিগতভাবে একজন সৈনিক ছিলেন এটা, এবং সেখানে তার দক্ষতা সীমাহীন ছিল আমি বলবো। কিন্তু একই সঙ্গে তার জীবদ্দশায় আমরা দেখেছি তিনি কিভাবে রাজনীতিতে তারকা হয়েছেন। এটার কারণটি হচ্ছে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের মধ্যে যে ঐক্য ছিল তা আসলে পুরোপুরি ঠিক নয়। সেখানে থিয়েটার রোডের যে মুক্তিযোদ্ধা, তাদের সাথে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা পার্থক্য ছিল, এবং আমরা লক্ষ্য করেছি পরবর্তীতে সেনাবাহিনীকে আন্ডারমাইন করে রক্ষী বাহিনী করা, বাকশাল করা, এইসবের মাধ্যমে তার একটা প্রতিফলনও দেখেছি। জিয়াউর রহমান খুব গভীরভাবে সেটা লক্ষ্য করে ৭৫ পরবর্তী প্রেক্ষাপটে যাকে যখন ক্ষমতায় আসতে হলো একটা বাস্তবতার কারণে, সবাই সেটা জানেন, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, তিনি এসে কিন্তু বহুদলীয় গণতন্ত্র করলেন, সেনাবাহিনীর মর্যাদা যে জায়গায় থাকা সেটা করলেন। এবং এখানে আরেকটি বিষয় ছিল যে তিনি অত্যন্ত ধৈর্যশীল একটা মানুষ ছিলেন। এই পট পরিবর্তনের পর কোন কোন জায়গায় কাকে কিভাবে ইনভলভ করতে হবে সেটা তিনি ভুল করেননি। তিনি আওয়ামী লীগকেও কিন্তু পুনর্বাসিত করেছেন বাকশালের মাধ্যমে, যেটা বিদায় হয়ে গেছে, এবং তিনি অন্য ডান বাম সকল ভাবনার মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। দেশটি স্বাধীন হয়েছে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যেই স্বপ্ন নিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করার জায়গা, সেটা কিন্তু তিনি ধরেছেন। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি ক্ষোভের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেননি। তার একটা উদাহরণ হচ্ছে, দেখুন, তিনি এবং শফিউল্লাহ সাহেব একই ব্যাচে কমিশন পেয়েছেন, তিনি সিনিয়র ছিলেন, কিন্তু পরপর 3 বছরের 2 মেয়াদে তাকে চিফ অফ আর্মি স্টাফ করা হয়। জিয়াউর রহমান কিন্তু এই সেনা বাহিনীর মধ্যে কুতে বিখ্যাত, বাংলাদেশের এই সেনাবাহিনীতে তিনি এত ক্ষমতাধর একজন মানুষ, এত রণকৌশল জানা একজন মানুষ, তিনি কিন্তু সেই পথে যাননি। তিনি বরং সবাইকে নিয়ে নতুন করে স্বপ্ন তৈরি করার একটা জায়গায় গিয়েছেন। স্যার, এই জায়গাটাই আমি আসলে আরেকটু আমি যদি প্রশ্নটা করি যে ওনার ব্যক্তি জীবনের কতটা রিফ্লেকশন ছিল, মানে থাকে না, এটা তো সামরিক জীবন নিয়ে আমরা শুনছিলাম, কিন্তু একেবারে যদি পারিবারিক জীবনের কথা বলি, জীবন দর্শন, ব্যক্তিগত জীবনে তিনি খুব একজন সৎ মানুষ ছিলেন। তিনি রাজনীতির যে প্রেক্ষাপটটা তৈরি করেছিলেন, যে আরেকটি কথা বলে তাহলে এই জায়গাটা আসি, তেলিয়াপাড়ার বৈঠকের কথা আপনারা সবাই জানেন, 4 এপ্রিল 1971। সেই বৈঠকে রণকৌশল, বিভিন্ন সেক্টর বিভাজন এবং শপথ গ্রহণের যে জায়গাটা ছিল, এম এ জি ওসমানীর নেতৃত্বে তারা 10 জন ছিলেন। সেখানে তারা যদি এই পরিকল্পনাটি সঠিকভাবে, যুদ্ধ পরিকল্পনাটি না করতেন, সরকার গঠনের পরিকল্পনা না করতেন, তাহলে এটা বিচ্ছিন্নতাবাদী একটা আন্দোলন হতো। তাহলে শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি একজন বীর সেনানী হিসাবে বাংলাদেশকে মুক্ত করার ক্ষেত্রে কেন্দ্রীয় চরিত্র হয়েছেন তাই নয়, তিনি কিন্তু একই সঙ্গে রাজনৈতিকভাবে সচেতন যে মানুষগুলো ছিল তাদের মধ্যে অন্যতম প্রধান একজন মানুষ ছিলেন, এবং সেটাই পরবর্তীতে রাজনৈতিক জীবনে আমরা লক্ষ্য করেছি। তার মানে হচ্ছে তার সৈনিক হিসাবে যে দক্ষতার জায়গাটা, তিনি সেটা যুদ্ধে রণাঙ্গনে দেখিয়েছেন, থিয়েটার রোডে নয়। তিনি রাজনৈতিক সচেতনতা, তেলিয়াপাড়া যেই বৈঠক হয়েছে সেখানে তারা যুদ্ধের পরিকল্পনা
সেক্টর বিভাজন, শপথ গ্রহণের জায়গাগুলো, রণকৌশল ঠিক করা, এর মাধ্যমে এটাকে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিপরীতে একটি অত্যন্ত পরিকল্পিত, সুগঠিত, ফর্মাল একটি মুক্তিযুদ্ধের রূপ দিয়েছিলেন তারা। সেই জায়গা থেকে জিয়া রহমান কিন্তু আর পিছনের দিকে তাকাতে হয়নি। তিনি যখন আসলেন ৭৫ পরবর্তীতে, তিনি তার এই দক্ষতাকে তার ব্যক্তিগত ক্যারেক্টার ট্রেট যেটা ছিল সেটা দিয়ে আরও উদ্ভাসিত করেছেন। যেমন আমি বলেছি ২ মেয়াদে তিনি তাকে চিফ অফ স্টাফ করা হয়নি, সিনিয়র হওয়ার পরেও শফিউল্লাহ সাহেবকে করা হয়েছে। তিনি কিন্তু এটা নিয়ে উচ্চবাচ্য করেননি। তাকে রাষ্ট্রদূত বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বার্লিনে পাঠিয়ে দেওয়ার চেষ্টাও করা হচ্ছিল। তিনি কিন্তু পেশাদারিত্বের জায়গাটা বজায় রেখে দেশেই থেকেছেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি রাজনৈতিক যে সম্ভাবনা ছিল সেটাও প্রয়োগ করেছেন। সেখানে তার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা হলো দার্শনিক ভাবনা, আর একটা হলো ব্যক্তিগত ভাবমূর্তি যেটা সততা থেকে তৈরি হয়েছে, এবং সর্বশেষ যেটা সামাজিক অর্থনৈতিক যেই কর্মসূচিগুলো ছিল এগুলোর মাধ্যমে। তো ব্যক্তিগতভাবে আমরা মনে করি তার ভাবমূর্তির জায়গাটা তৈরি হয়েছে, যেটা দেখুন উনি ৩-৪ হাজার টাকা বেতন পেতেন। কাফি খানের এক সাক্ষাৎকারে আমরা পড়েছি যে তিনি ১৫০ টাকা সেখানে রাষ্ট্রপতির রিলিফ ফান্ডে দিয়ে দিতেন, বাকি টাকা দিয়ে কোনো রকম সংসার চালাতেন। এরকম একটি মানুষ যিনি এটুকু অর্থ দিয়ে নিজের পরিবার চালাতেন, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি আর্থিকভাবে কতটা সৎ ছিলেন সেটা বলাই বাহুল্য। এই সততা প্রত্যেকটি মানুষকে, যার দায়িত্ব পালনের জায়গায় তিনি ছিলেন অঙ্গীকারাবদ্ধ, এবং উনি সততার জায়গাটা ছিলেন অবিচল। তার এই দুটো বৈশিষ্ট্য তার সংস্পর্শে যারা এসেছেন, নিশ্চয়ই রিপন ভাইও নিশ্চয়ই কাছে থেকেই দেখেছেন ওনারা দেখবেন যে ওনার মধ্যে এই বিষয়টি ছিল। উনি এই চমকটাই বোধহয় পরবর্তীতে আসলে যখন রাষ্ট্রপতি হয়েছেন, হ্যাঁ, এবং ওনাকে দেখা যায় মাওলানা ভাসানীর মতো মানুষও বলেছেন যে এরকম স্বজন প্রীতিমুক্ত, অর্থাৎ উনি ওনার আত্মীয় স্বজন কাউকে প্রতিষ্ঠিত করেন, আমরা তাদের পরিবারের সদস্যদের নামও জানি না, এবং তিনি দুর্নীতিমুক্ত ছিলেন। ফলে এই দুটো জিনিস রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস ছিল, সেই দুটো সুন্দর কৌশল উনি প্রয়োগ করেছেন। কিসের মধ্যে করেছেন? জাতীয় ঐক্যের একটি ব্যানারে, যেখানে ডান বাম সকলেই মিলে একত্রে একটি জায়গায় চলে এসেছে। আরো আপনার কাছে ফিরে আসবো, একটু বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন আজকের বিশেষ আয়োজন ক্ষণজন্মা শহীদ জিয়া। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন ক্ষণজন্মা শহীদ জিয়া, আজকের বিশেষ আয়োজন, এবং আজ অতিথিদের সঙ্গে কথা হচ্ছিল। আমি এবারে চলে যেতে চাই আমাদের অতিথি ডক্টর আসাদুজ্জামান রিপন স্যার, আপনার কাছে আসি। যেমনটা বলছিলেন কামরুল হাসান স্যার, যে ওনার আসলে যে ব্যক্তি জীবনের যে রিফ্লেকশনটা, উনি তো জানতেন না যে উনি একসময় রাষ্ট্রপতি হবেন, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরেই আমরা দেখেছি যে চমকটা তিনি দেখিয়েছেন, যে রাজনীতি আসলে আগে কখনো কেউ করেনি। একদম রাষ্ট্রপতি হওয়ার পরে ঘাটে মাঠে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আসলে তিনি জায়গা করে নিলেন। এটা হুট করে কি আগের চর্চা ছাড়া আসলে কিভাবে সম্ভব হয়েছিল? যেমন উনি সৈনিক ছিলেন, উনি 1971 সালে ওনার করণীয় কি, 25 মার্চে যখন পাক হানাদার বাহিনী যখন রিপ্রেশন শুরু করলো, পারসিকিউশন শুরু করলো, দেন হি নিউ হোয়াট টু ডু। একদম, মানে তিনি তার রোলটা খুব ভালো জানতেন। তখন উনি বুঝতে পারলেন যে একজন সৈনিক হিসেবে এই দেশের মানুষ হিসেবে আমাকে এখন রিভোল্ট করাই উচিত হবে, আমার দেশের স্বাধীনতার সঙ্গে নেতৃত্ব দেওয়াই আমার কাজ হবে। তিনি সেটা করেছেন। আবার 75 সালের 7ই নভেম্বর যখন সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন তাকে রাষ্ট্রীয় হেলম অফ অ্যাফেয়ার্সে যখন তাকে সৈনিকেরা, জনগণ যখন তাকে বসিয়ে দিল, তখন তিনি চিন্তা করেন এই দেশটাকে রিবিল্ড করতে হবে, এটা এই দেশের রাজনীতির ডিসকোর্সটা চেঞ্জ করতে হবে। কারণ বাংলাদেশের মানুষটা আসলে আপনার এই একদলীয় শাসন ব্যবস্থা, এটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে তো থাকতে মানে মানুষ আগ্রহী না। পৃথিবীর কোনো মানুষই আসলে কোনো স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায়, একদলীয় মানে শাসন ব্যবস্থায় মুক্ত মত যেখানে থাকবে না, মুক্ত পথ যেখানে থাকবে না, মুক্ত ভাবনা যেখানে থাকবে না, এমনি একটি সোসাইটিতে কোনো মানুষ বসবাস করতে চান কি না? নিশ্চয়ই চান না। উনি তখন তিনি অনুভব করলেন, তাহলে এটা কী করতে হবে? এটাকে রিভার্স করতে হবে। তাহলে কি একটা ডেমোক্রেটিক পলিটি, দেশে একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করতে হবে। মাল্টি পার্টি সিস্টেম, যেটা
75 সালে শেখ মুজিবুর রহমান মাল্টি পার্টি সিস্টেমটা ভেঙে দিলেন, একদল করে ফেললেন। তো উনি বললেন যে না, সবাই কথা বলবে, সবাই যার যার রাজনীতির চর্চা করবে, বহুদলীয় গণতন্ত্র। ভাবনার কথা বলবে, নির্বাচনে অংশ হবে, জনগণের প্রতিনিধি জনগণ বেছে নেবে। সরকারটা জনগণের জন্য, তাহলে জনগণের জন্য যদি সরকার হতে, সে সরকারটা গড়ার, সে সরকারটা বেছে নেওয়ার দায়িত্ব তো জনগণের, তার প্রতিনিধি বেছে নেওয়ার দায়িত্ব তো জনগণের। জনগণই তো সরকারকে অ্যাকাউন্টেবল করবে। মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেম, নির্বাচনী ব্যবস্থা, জনগণ তার প্রতিনিধি বেছে নেওয়ার ক্ষমতা, একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, দেশের জন্য দৃঢ় একটা প্রতিরক্ষা নীতি, এবং জাতিসত্তার নতুন পরিচয়, অর্থাৎ বাঙালির জায়গায় সকল জাতি ধর্ম মানুষকে একত্রিত করে একটি পরিচয় উদ্ভাসিত করে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ। এই জিনিসগুলো ইউনিক জিনিসগুলো তিনি করেছেন, মানুষ এটা মনে করেছেন বাংলাদেশের জন্য ওটাই ছিল মানে মূল চেতনা। এবং বাংলাদেশ আজকে যেই জায়গাটায় দাঁড়িয়েছে, যেই জায়গাটায় পৌঁছেছে, যে গন্তব্যে গিয়েছে, সেটা কিন্তু তার এই পাটাতনটা, ফাউন্ডেশনটা, ভিত্তিটা, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করে দিয়ে গেছেন। সেটা আপনি যদি মুক্তবাজার অর্থনীতির কথা বলেন, আপনি যদি আজকে নারী শিক্ষার কথা যদি বলেন, নানা কিছু, পুলিশের মধ্যে আপনার নারী পুলিশ সদস্য আনা, নানাকার এই যে রেভলিউশনারি চেঞ্জেস, এটা কার পক্ষে সম্ভব? যিনি একজন গ্রেট রিফর্মার, যিনি বড় মাপের সংস্কারও, তার পক্ষে সম্ভব। যারা ছোটোখাটো জিনিস চিন্তা করে তার তো কিছু হাত দিতে পারবে না। যেমন আমাদের নেতা, বর্তমান নেতা তারেক রহমান কৃষকদের কার্ড দেওয়ার কথা বলছেন, আপনার মানে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা বলছেন, নানা ধরনের রিফর্মের কথা বলছেন না, এই ভাবনার কথা বলছেন না। তো এরকম মানে সময়টাকে রেসপন্স করা, উনি ওনার সময়টাতে 70s-এর এবং আর্লি 80s-এ তুমি একেবারে মানে 80-র দশকের শুরুতে তুমি মানে সাদত বরণী করলেন। উনি ওনার সময়টাতে যা কিছু প্রয়োজন রাজনীতির জন্য, দেশের জন্য, সেটাই করেছেন। এখন আপনি আমার স্মৃতির কথা যেটা বলেন, এটা বলতে গেলে তো অনেক বড় হবে। আমরা তখন একেবারেই মানে কলেজ ছেড়ে মানে বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম। তো যাই হোক, আমি তখন একটা ছোট বাম সংগঠন করতাম, খুবই ছোট একটা বাম, ইনসিগনিফিকেন্ট একটা লেফট স্টুডেন্ট অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত ছিলাম। বাট আই হ্যাড অ্যান অপরচুনিটি টু মিট হিম। উনি আমন্ত্রণ জানালেন কিছু ছাত্র নেতাদের মধ্যে। ওই টিমের মধ্যে সর্বকনিষ্ঠ আমি, বয়সে, লেখাপড়ায়, সংগঠনগতভাবে ছোট, সব মিলিয়ে সামহাও যেটি হোক না, একটা আলোচনার একটা পরিপ্রেক্ষিতে সম্ভবত উনি আমাকে পছন্দ করেছিলেন। এবং মানে উইল বি হ্যাপি টু নো, তখন কিন্তু বিএনপি তৈরি হয়নি, মানে বিএনপি প্রতিষ্ঠিত হয়নি। আমি ওনার ভাবনার সাথে একমত পোষণ করলাম। আমি অনেকগুলো কথা তার সাথে বললাম, যে স্বাধীনতা ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বললাম। বলার পর উনি এক পর্যায়ে বললেন, হোয়াই ডোন্ট ইউ জয়েন জাগদল? আপনি জাগদলে জয়েন করছেন না কেন? আমি বললাম, স্যার, আমি যেই দলে আপনি প্রধান নন, যে দলটির প্রধান আপনি নন, আপনি যদি ভবিষ্যতে কখনো রাজনীতি করেন, কোনো দল তৈরি করেন, আমি আপনার দলে একজন কর্মী হতে চাই। অনেক ধন্যবাদ স্যার। আমাদের আয়োজন আসলে শেষের দিকে, আমি একটু স্যার আপনার কাছে আসতে চাই। ডক্টর কামরুল হাসান, একটু যদি সাংস্কৃতিক দিক থেকে আমি তার জীবন দর্শনটাকে আপনার কাছে জানতে চাই, যে নানান আঙ্গিকে তিনি কাজ করেছেন, যদি এই জায়গাটাও একটু বলতেন। আত্মপরিচয়ের জায়গাটা এবং সাংস্কৃতিক যে জায়গাটা, এই দুটাই জিয়া রহমানের খুব গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক জায়গাটা আপনি যে নতুন কুড়ি বলুন, 21শে পদক বলুন, স্বাধীনতা পদক বলুন, এসবই কিন্তু তার হাতেই হওয়া। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ যেই দার্শনিক জায়গাটা, সেটা হচ্ছে যে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে জায়গাটা তৈরি করেছেন, একটা জাতি রাষ্ট্র গঠন করার জন্য সেটা খুব প্রয়োজন ছিল। যেমন আমাদের মহিউদ্দিন তার বিএনপির সময়ে সময়ে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বললেন যে বাঙালি জাতীয়তাবাদের যে চাহিদাটা, এটা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে কিন্তু ফয়সালা হয়ে যায়, কিন্তু একটা জাতিরাষ্ট্র তৈরি করার জন্য যেই ভাবনা দরকার ছিল, বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটার ব্যাখ্যা রিপন ভাই আগেও করেছেন, সেটার কিন্তু প্রবক্তা হচ্ছেন জিয়াউর রহমান, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তার জীবনের। আমাদের দেশে বুদ্ধিজীবী মহল কিন্তু এটাকে অন্যভাবে গ্রহণ করেছেন। আহমেদ শরীফ করেছে। আহমেদ শরীফ তার ব্যক্তিগত ডায়েরি ভাব বুদবুদে পরিষ্কার বলেছেন যে এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটি ভাবনা, যে আমরা এথনিক মাইনরিটি যারা, কিংবা রিলিজিয়াস বা অন্য কোনো প্রেক্ষাপট থেকে, জাতি, ধর্ম, বর্ণ, যে কোনো জায়গা থেকেই আলাদা যারা, বিশেষ করে বাঙালি এবং অবাঙালি যারা, সেই জায়গাটা ফয়সালা করার জায়গাটা ছিল এটা। আর আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনাদের সময় কম, সেটা হচ্ছে যে অ্যারিস্টটল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে সদ্গুণ চর্চার জন্য হিরোইক ক্যারেক্টার প্রয়োজন হয়। যেমন আপনি সৎ হতে চান, একজন সৎ মানুষকে অনুসরণ করবেন। বিএনপি সহ অন্যান্য দলের তার এই সততা,
তার এই দার্শনিক জায়গাটা এবং সকলে মিলে দেশ তৈরি করার জায়গাটা অনুসরণ করার মতো। তিনি আসলে হিরোইক ক্যারেক্টার। একই সঙ্গে তার পররাষ্ট্রনীতি নিয়ে আজকে কথা বলার সুযোগ নেই। তিনি যেভাবে গঙ্গার পানি চুক্তি করেছিলেন, মুরারজি দেশাই তার চেয়ে দ্বিগুণ বয়সের মানুষ ছিল, অসম্ভবকে সম্ভব তিনি করেছেন। কিন্তু একই সঙ্গে অতিমাত্রায় ভারত নির্ভরতা থেকে এসে তিনি কিন্তু যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের সঙ্গে একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির জায়গায় চলে এসেছেন। ফলে এই যে প্রত্যেকটা জায়গায় একটা মানুষ এত অল্প সময়ে টাচ করেছেন, যেটা অসাধারণ। তার 19 দফা তো আপনি বলতেই পারেন বর্তমানে যে এমটিজি এসডিজির কথা বলা হচ্ছে তার থেকে প্রায় 28 এবং 34 বছর আগে তিনি বলেছেন যে জায়গাগুলো, যে আমাদের এখানে যে বদ্বীপের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে সামনে রেখে কিভাবে কৃষি, অর্থনীতি এইসব জায়গায় অ্যাড্রেস করতে হয়, কিভাবে বিদেশির প্রত্যেকটা জায়গাকে ধরতে হবে। আপনি ওনার সঙ্গে ওনাকে নিয়ে আলোচনা করলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকের উচিত এই পুরোটা পার্ট করা। এবং উনি একমাত্র ব্যক্তি আমি বলছি না, কিন্তু যে কজন মানুষের জীবন এবং কর্মকে পার্ট এবং অনুশীলন করা দরকার, অ্যারিস্টটলের ভাষায় হিরোইক ক্যারেক্টার যেটা বললাম, তিনি তাদের মধ্যে অন্যতম প্রধান একজন, এতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের এখন বর্তমান যে অবস্থা, যে আমরা আসলে একটা ভারসাম্যমূলক জাতীয় ঐক্য তৈরি করার পথে আছি, যে সেই জায়গাটায় অন্যতম প্রধান একটা হিরোইক ক্যারেক্টার। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ স্যার। এবং আসলে যেটা হয় যে যেটা বলছিলেন যে এরকম একজন মানুষ যার বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক বলি, সাংস্কৃতিক বলি, ব্যক্তি জীবন বলি, এত ছোট সময়ে আসলে সেটি আলোচনা করা একেবারেই সম্ভব নয়। তবু আমরা চেষ্টা করেছি খুবই সংক্ষিপ্ত পরিসরে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদের আয়োজনে আসার জন্য। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। একজন মানুষ সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাস হয়ে ওঠে তার কাজের মধ্য দিয়ে, ঠিক তেমনই একজন মানুষ ক্ষণজন্মা শহীদ জিয়া। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন।